এতটা রাত হলেও দিবাকর জানে তার জন্য কেউ না কেউ থাকবেই। তাই বলে মাঝরাতে ঘুমটা টানা বউ, ব্যাপারটা কেমন যেন। যাই হোক, সে কিছু বলল না। বউটার পিছু পিছু চলতে লাগলো। বেশি কিন্তু দূরত্বও নয়, এই হাত কয়েক হবে। দিবাকরের বাড়ি কলকাতা থেকে বেশি দূর নয়, ট্রেনে করে যেতে হয়। তার শ্বশুর বাড়ি কিন্তু সেই তুলনায় পাড়াগ্রাম। ওখানে যাতায়াতের ভালো রাস্তা নেই। এবড়ো খেবড়ো মাটির পথ, বাঁশের সাঁকো, বটগাছ, ধানমাঠ, খেজুর গাছ। দু একটা টিমটিমের দোকান পেরিয়ে সুরেশ মাঝির বাড়ি, দিবাকরের শ্বশুর বাড়ি। বাড়ির কাছে আসতেই তার মনে হলো কেউ না কেউ আসবেই। কেননা গেল সপ্তাহ দিবাকর কারখানার এক লোকের কাছে খবর না দেওয়ার লোক সে নয়। কিন্তু মুশকিল হলো, সেই যে বাড়িতে গেল লোকটা আর সে আসেনি। বাড়িতে কারো অসুখ করেছে বোধহয়। তাই বাড়ির কাছাকাছি আসতে চলল, কিন্তু একটা কাকপক্ষীরও দেখা নেই। একা একা মাঠের মধ্য দিয়ে যেতে বুকটা ছ্যাঁত করে উঠল। কোনো খারাপ খবর নেই তো? আর হলেই বা কি করবে, এসেই যখন পড়েছে। তবে ওই ঘোমটাওয়ালা ফুটফুটে বউটা কে? সাড়া নেই, শব্দ নেই, মুখটাও ভালো মতো দেখা যাচ্ছে না। কদিন ধরেই খবর হচ্ছে আন্ত্রিক লেগে বহু লোক মারা পড়েছে। ট্রেনে বাসে খালি একই আলোচনা। বউ টিকলি বলল, বাড়ি যাও, একটু খবর টবর নিয়ে এসো, মনটা ভালো লাগছে না। বউয়ের কথা মতন কাজের শেষে রওনা দিয়েছে, কিন্তু দূর তো কম নয়। চন্দনপ্রতাপ গ্রামে এই বটগাছটা সবচেয়ে প্রাচীন। পুজো হয়। বেড়ার মন্দিরে মা কালী জিভ ঝুলিয়ে দাঁড়িয়ে থাকে। এই অন্ধকারে মন্দিরের মধ্যে জোনাকির আলো ঢেউ খেলছে। ঝিঁঝি পোকা টানা ডেকেই চলেছে। এছাড়া জাগ্রত মায়ের এইখানে কেমন যেন শুনশান অবস্থা। এই দেখে দিবাকর পথ চলে। শুকনো পাতার মচমচ খচখচ শব্দ। দিবাকর হাঁটা থামালে সেও চুপ। একবার তার মনে হলো বউটাকে ডেকে কথা বলে, কিন্তু না, কি ভাববে হয়তো। যতই অন্ধকার হোক, দিবাকর সে যে রাস্তা চেনে না তা তো নয়। সুতরাং কি দরকার ডাকাডাকির? ওই তো ওই সেই পাকুড় গাছের খড়খড় আওয়াজ। তার মানে চলে আসা। তবে কিন্তু ভালো ঠেকছে না। যেন কেউ ওত পেতে তার গতিবিধি খেয়াল রাখছে, অথচ দেখা যাচ্ছে না। আশেপাশের বাতাসে কার যেন ওজন ভাসছে। ফস শব্দে দেশলাই জ্বালল দিবাকর। সিগারেট ধরায়। কি হলো? সিগারেট পছন্দ করে না নাকি বউটা? কিন্তু এই সময়ের মধ্যেই বা যাবে কোথায়? ও কি তবে মন্তর জানে? ফ্যাকাশে অন্ধকারের ভিতর চোখের সামনে গিয়ে একটা জোনাকি চলে যাচ্ছে পিক পিক আলোর মধ্যে, নিজেকে জাগিয়ে রাখতে চেষ্টা করে। একটু দাঁড়িয়ে গুনগুন সুর তুলে আবার পথ চলে দিবাকর। এবার যদি বউটার সঙ্গে দেখা হয়ে যায়, জিজ্ঞাসা করবে, আপনি কোথায় যাবেন? অথচ গাটা ভারী হয়ে উঠল তার। চন্দন প্রতাপ গ্রামের মাঝিপাড়া
এটাই আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। এই রাত্রিরে গেলে একদিকে শাশুড়ি মা দারুণ চমকে যাবেন, দিবাকর প্রণাম করে বলতে পারবে অনেক কথা, বেজায় খুশি হবেন খবর নিতে আসায়। তার হাতে হরিবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির প্যাকেট, কিন্তু পথের মাঝে এসব হচ্ছেটা কি? সিগারেট ফেলে চোখে রুমালের ভাপ দিতে থাকে। কে? দিবাকর চোখ পিট পিট করে এগোয়। কে আপনি? কোথায় বা যাবেন? এই যে শুনছেন? কথাটা বোধহয় শুনতে পারিনি। দিবাকর হনহনিয়ে এগোয়, ডাকে, শুনছেন? এখনো আগের মতোই দূরত্ব। অসুস্থ স্বরের মতন জবাব এলো, তুমি টিকলিদের বাড়ি যাবে না? টিকলি অর্থাৎ দিবাকরের বউ জানায়, হ্যাঁ, কিন্তু কে আপনি? বাড়ি আমার ওখানেই, তোমাকে নিতে এসেছি। কোন বাড়ি? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। আর তাছাড়া জানতাম তুমি আসবে। এবার খুবই অসুস্থ লাগলো ওই গলাটাকে। দিবাকরের শরীরে আরো কয়েক মণ ওজন চেপে বসলো বুঝি। পাজোড়া নড়তেই চায় না। মিষ্টির প্যাকেটটা কাঁপতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না এক অচেনা মহিলা, অথচ তার বউয়ের নাম করলো, বলছে নিতে এসেছে। চন্দন প্রতাপ গাঁয়ে ঢুকে এই প্রথম কাশির শব্দ। যাক, তাহলে মানুষজন জেগে আছে। প্রাণে বল এলো দিবাকরের। কি হলো, এসো। গোলাটা চেনা মনে হলো না। বলল, কে আপনি? কথাটা বেশ ধমকের মতোই শোনালো। শ্বশুরবাড়ির পাড়া, চেনা জানা বেরিয়ে পড়লে লজ্জার সীমা থাকবে না। তার চেয়ে পিছু পিছু যাওয়াই ভালো। ওই তো সেই আম কাঁঠাল ঘেরা বাড়িটা। চলতে চলতে হঠাৎ দিবাকর দৌড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। মা, ও মা! কোনো উত্তর এলো না। আবার ডাকে, মা! দমকা বাতাসে শিকল নোড়ার খটখটাং শব্দ। শব্দটা এমনই, ভালো করে কান পাতলে মনে হয় কেউ উত্তর দিল, এই যে আমি দিবাকর, খোরদার দিবা। ভিতরে এসো। সেই খুনখুনে গোলা। নিঝুম রাতে বাতাসের চলাফেরার আওয়াজ শোনা যায়। উঠোন জুড়ে নিমফল ছড়ানো। পা রেখেই বোঝা গেল কতদিন উঠানটায় ঝাঁট পড়েনি। সে ভাবে, অসুস্থ মানুষেরা, সেই জন্য হয়তো এমন দশা। দিবাকর এবার মাটির সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজায় ধাক্কা দিল। মা! এ ঘরে এসো না, ওখানেই থাকো, এখানে নোংরা। কথাটা শোনার পর কেমন যেন গুলিয়ে উঠল ভিতরটা। বিশ্রী গন্ধ। এবার যাকে বলে সত্যিকারের ভয়। ফুটফুটিদের বাড়িও বেশ খানিকটা। একেবারে প্রতিবেশী বলতে আশপাশে তেমন কোনো বাড়ি নেই। ব্যাপার কি? এটা বোঝার আগেই পাশের ঘর থেকে বিরাট একখানা লম্বা হাত
বেরিয়ে এলো। অস্পষ্ট অন্ধকারেও দিবাকর দেখতে পেল সেই হাতে একখানা হাত পাখা। হাওয়া খাও। দিবাকর ঘর থেকে হাতের দিকে চোখ রেখে পিছনে হাঁটতে লাগলো। কি হলো দিবাকর, ভয় করছে? না, দানাদারের প্যাকেটটা কোথায় ছিটকে গেল বোঝা গেল না। দিবাকর ঊর্ধ্বশ্বাসে উঠে ছুটতে লাগলো। দৌড়তে দৌড়তে দিবাকর ক্লান্ত। বুকের মধ্যে ঢক ঢক তালপিটে কেউ ঢোল বাজাচ্ছে। ভোর হতে খুব একটা দেরি নেই। চন্দন প্রতাপ গ্রামের সীমানা ছাড়তেই অসুস্থ আর সেই স্নেহমাখা মেয়েলি গলায় কেউ বলল, আর এসো না, সাবধানে থেকো বাবা, ভালো থেকো।